চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে সেখানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের যে আন্দোলনও চলছে, সার্বিক বিষয় নিয়ে আমরা এখন সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী রাজীব বড়ুয়ার সঙ্গে। রাজীব, আমরা দেখলাম যে চুয়েট বন্ধ ঘোষণা করা হলো এবং শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছে, তারা রাস্তা অবরোধ করেছেন, আগুনের ঘটনা আমরা দেখেছি। সবশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। মাহাদি, আজ বিকেল 4টায় চুয়েট কর্তৃপক্ষ চুয়েট বন্ধ ঘোষণা করেছে অনির্দিষ্টকালের জন্য, এবং সেই সাথে ঘোষণা করেছে যে বিকেল 5টার মধ্যে ছাত্র এবং আগামীকাল সকাল 9টার মধ্যে ছাত্রীদের হল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং তার প্রতিবাদে ছাত্ররা এখন যে বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার সেখানে তারা সমাবেশ করছে। আমরা সেই আন্দোলনরত ছাত্রদের সাথে একটু কথা বলছিলাম। আপনি বলছিলেন যেটা যে একটু আগে যে তো এখানে কর্তৃপক্ষ বলছে যে তারা এখানে আপনাদের দাবির একটি অংশ হিসেবে বাস এবং অ্যাম্বুলেন্স তারা দেবে, তবে সেটা একটি সময় সাপেক্ষ। তাহলে সেটি আপনারা আসলে মানছেন না কেন? আচ্ছা, প্রশাসন আসলে যে কথাগুলো বলছে সবাইকে, তার মধ্যে আসলে সবগুলোতে অস্বচ্ছতা রেখে কথা বলছে। আমরা কিন্তু আমাদের দাবি পরিষ্কার করে জানিয়ে দিয়েছি যে আমাদের বাস যে কয়টি লাগবে এবং অ্যাম্বুলেন্স যে কয়টি লাগবে সেটা আমরা সংখ্যা উল্লেখ করে বলে দিয়েছি। এবং সেখানে ওনারা বলেছেন যে আমাদেরকে একটি বাস এবং একটি অ্যাম্বুলেন্স দিবে, এবং বাকিগুলো হচ্ছে যে সময় সাপেক্ষ ব্যাপার, এবং একটি অ্যাম্বুলেন্স এবং একটি বাস যে দিবে সেটাও কবে দিবে, এবং সে বিষয়ে আমাদের কোনো কিছু দেওয়া হয় নাই। এবং এই বিষয়গুলো আমরা আসলে লিখিতভাবে চাই। ওনাদেরকে বলেছি যে যেহেতু এখানে একটা প্রসিডিওর আছে, একটা বাস তো চাইলেই আজকে চাইলে কালকে কেনা যায় না, সেটা আমরা বুঝি। কিন্তু হচ্ছে যখন এই বাস কেনার যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওরটা আসলে কত দিনের, এবং এই ক্ষেত্রে জবাবদিহিতার জায়গাটা আমরা নিশ্চিত করতে চাচ্ছি। কারণ আমরা চাচ্ছি যে টেন্ডার পাস হওয়া থেকে শুরু করে এটা আসলে কতটুকু অগ্রগতি হলো, এই ব্যাপারগুলা প্রতিনিয়ত যাতে সাধারণ শিক্ষার্থীরা জানতে পারে, সে বিষয়ে যাতে হচ্ছে অল স্টুডেন্টস মেইলে আমাদের বিসি এবং রেজিস্ট্রার স্বাক্ষরিত যে আমাদের স্মারকনা উল্লেখিত যে নোটিশের ফর্ম আছে, সেই নোটিশের ফর্মে আমরা হচ্ছে যে নোটিশ আকারে চাই, এবং সেটা আমাদের ভিসি কিংবা রেজিস্ট্রার যে কোনো একজনের হচ্ছে যে অফিসিয়াল মেইল থেকে আমরা সকল শিক্ষার্থীদের মেইলে চাই। তো এরপর হচ্ছে যে অ্যাম্বুলেন্সের ব্যাপারেও আমাদের দাবিটি সেম। তো সকল বিষয়ে আমরা আসলে লিখিতভাবে নোটিশ চাই। তো বাসের ব্যাপার আপনি যেটা বললেন, তো সেই বিষয়ে আমরা হচ্ছে যে এতটুকু দাবি জানাচ্ছি যে আমরা আসলে লিখিত দেওয়ার আগ পর্যন্ত এই দাবিটা পালন করা হয়েছে কিনা বা মেনে নেওয়া হয়েছে কিনা সেটা আসলে আমরা বলতে পারছি না আর কি। মানে আমরা আসলে এই বিষয়ে অস্বচ্ছ একটা ধারণা পাচ্ছি, স্বচ্ছতার আসলে অভাব বোধ করছি। সেজন্য আমরা আসলে, প্রশাসন বলছে যে তারা স্বচ্ছতা রাখছে, কিন্তু প্রশাসন এর আগে আমাদেরকে একটি লিখিত, সকল মিডিয়াকে বলছে যে ওনারা লিখিত দিয়েছেন। তো লিখিত দিয়েছেন, আসলে কীরকম লিখিত দিয়েছেন আপনাদেরকে একটু নমুনা দিই। আমাদের যেই দাবি অনুযায়ী যে নোটিশের ফর্মে, যেহেতু ভার্সিটি প্রশাসন একটা জিনিস লিখিত দেওয়া মানে কি, সেটি স্মারকনামা উল্লেখিত থেকে ভিসি এবং রেজিস্ট্রারের স্বাক্ষরিত যে নোটিশের ফর্ম আছে, যেগুলো আমাদের নোটিশ বোর্ডে ঝুলে সবসময়, সেগুলো ঠিক আছে। তো ওই অনুযায়ী আমাদের কিছু না দিয়ে কোনো একজনের মাধ্যমে একটা লিখিত কিছু পাঠানো হয়েছে, যেখানে একটা সাইন দেওয়া হচ্ছে, সিলও নেই, কিছু নেই। তো সেগুলো আমরা আসলে এই জন্য মেনে নিতে পারছি না আর কি। মাহাদি, আপনি শুনছিলেন এখানে আন্দোলনরত যারা ছাত্রছাত্রী আছে তারা বলছে যে তারা এই আন্দোলনটা চলমান। তো এখানে একটি বিষয় বলে রাখি যে হল ভ্যাকেন্ট করার পর এখানে হলের যে পানি এবং বিদ্যুতের লাইন কিন্তু কেটে দেওয়া হয়েছে। তো বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছে, কিন্তু তারা বলছে ছাত্রছাত্রীরা যে এখানে তারা আসলে যে আন্দোলনরত ছাত্রছাত্রীরা তারা হল ছাড়বে না। আমরা একটু কথা বলতে চাই, এখানে আসলে আন্দোলনরত অনেকেই রয়েছেন যারা, আপনার সাথে একটু কথা বলি যে এখানে হল তো বিদ্যুতের লাইন বন্ধ এবং পানির লাইনও বন্ধ করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা আসলে এখানে আন্দোলন থাকবেন বলছেন, বা সেটা আমরা আসলে ক্যাম্পাস ছাড়বো না। আপনারা দেখতে পাইতেছেন যে আপনার প্রশাসন যে আপনার এটা নিয়েছে পুরো সাংঘর্ষিক। এখন যদি আপনার কোনো শিক্ষার্থী যদি আহত হয়, এটা এবার ওদেরকে নেওয়া লাগবে। এখন কেস বন্ধ করছে, পানি বন্ধ করছে, আমরা ক্যাম্পাস ছাড়বো না, আমরা ক্যাম্পাসের মধ্যে থাকবো। যেহেতু প্রশাসন আমাদের সাংঘর্ষিক হয়ে গেছে, এইটা প্রশাসন আমাদেরকে যেন আমাদের এই আন্দোলনটা অন্যদিকে নেওয়ার ট্রাই করতেছে, এটা আমরা করতে বসে দিব না, এটাই আর কি। এর আগেও তো আপনারা প্রশাসনের কাছে অনেকগুলো দাবি জানিয়েছিলেন, সেগুলোর ক্ষেত্রে আসলে প্রশাসন কতটা দ্রুততার সহিত আসলে সেই দাবিগুলো পূরণ করেছে বা আদৌ পূরণ করেছে? প্রশাসন আমাদেরকে ওরকম কোনো আশ্বাসই দেয় না। আমরা সাথে বলছি যে আমরা একটা জায়গায় বৈঠক করি, আমরা 10 জন 20 জন, বা তারা এত বড় একটা সমাজ, আমরা বলছি আচ্ছা ওপেন বৈঠক করি আমরা, তারা বলতেছে যে না সেটা করতেছে না। আমাদের শুধু আশ্বাস দিচ্ছে রাত্রেবেলা যে আমরা বসবো কালকে 10টায়, এবং তাদের নমুনা হচ্ছে এরকম। শুনতেছি তাদের পুলিশ ফোর্স পাঠাচ্ছে। এখন সোজা কথা, আমরা রয়্যাল ক্যাম্পাসে আশ্রয় এলেছি,
কারণ এই প্রশাসন যদি আমাদের জন্য আমাদের ওয়াইফাই আমাদের হলের সব ফ্যাসিলিটিস বন্ধ করে দেয়, মানে আমরা সেদিনকে বের করে দিতে যাচ্ছে আমাদের, তারপর শুনতেছি প্রশাসন আবার পুলিশ ফোর্স বা আদার যে আইনশৃঙ্খলা বাহিনী তারা সেগুলো প্রবেশ করাচ্ছে, তারা আমাদের কী চাচ্ছে তাহলে? পিটায় বের করে দিবে আমাদের? আমরা সোজা কথা একেবারে ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে এটা আশ্রয় চাচ্ছি যে আমরা যে দাবিগুলো চাইছি সেটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সাবলীলভাবে বসে এবং বৈঠক এবং আলোচনা সাপেক্ষে সেটা সমাধান করে দেওয়া হোক। এর বাইরে কিচ্ছু না। আমরা যতক্ষণ পর্যন্ত এটা সমাধান না পাবো আমরা ততক্ষণ পর্যন্ত এটা চালাই যাব, এটা থামবে না। রাজীব, শিক্ষার্থীরা যে বিষয়টি বারবার স্পষ্ট করলেন, তারা ক্যাম্পাস ছাড়বেন না, ক্যাম্পাসে অবস্থান করবেন, এই বিষয়ে তারা অনড় রয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছেন এবং হল ত্যাগের নির্দেশ দিয়েছেন। এ পর্যন্ত ঠিক যদি থেকে থাকে, কিন্তু কেন গ্যাস বিদ্যুৎ এসব বন্ধ করা হলো, এ বিষয়ে আসলে প্রক্টরের দিক থেকে তারা কি ব্যাখ্যা দিচ্ছেন, কি বলছেন? হল বন্ধ ঘোষণা করার পর আমরা আসলে চুয়েট কর্তৃপক্ষ ভিসি এবং প্রক্টর রণদের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আসলে ওই সময় কোনো কথাই আসলে আমাদের সাথে বলতে রাজি হননি এবং তারা বলছেন তারা এই বিষয়টা পরে জানাবেন। আমরা হল বন্ধ করার 1 ঘন্টার মধ্যে তারা যে ছাত্রদেরকে হল থেকে নির্দেশ দিয়েছেন এবং এটা আসলে কর্তৃক যুক্তি, এটা নিয়ে আমরা আসলে তাদের সাথে আলাপ করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আসলে তারা মিডিয়ার সাথে কোনো ধরনের কথা বলতে চায়নি, ফলে আমরা আসলে বুঝতে পারছি না। কিন্তু এখানে যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা বলছেন যে যতই কষ্ট হোক, যতই তারা প্রশাসন যতই তাদের বিরুদ্ধে আচরণ করুক, তারা কিন্তু আসলে তাদের এই আন্দোলনের যে জায়গা সেটি আসলে তারা ছেড়ে যাবেন না। কেননা তারা এর আগেও দেখেছেন, এর আগেও এই সড়কে অনেকগুলো দুর্ঘটনা হয়েছে, তাদের অনেক সহপাঠী এখানে আহত হয়েছেন, কিন্তু এবং এটা নিয়ে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিয়েছেন, কিন্তু কোনো দাবি আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবিগুলো ঠিকভাবে মেনে নেয়নি। ফলে তারা বলছেন যে এখানে যে গত সোমবার যেই 2জন ছাত্র দুর্ঘটনা ঘটেছিল এবং সেখানে 2জন ছাত্র নিহত হয়েছেন, কিন্তু আহত হয়েছেন, সেই ক্ষেত্রে তাদেরকে হাসপাতালে নেওয়ার জন্য কিন্তু আসলে যে অ্যাম্বুলেন্সের যে বিষয়টি, সেই অ্যাম্বুলেন্সে তারা আসলে পাননি। তো ফলে এখানে যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকে না বা পর্যাপ্ত পরিমাণ যে সুযোগ সুবিধা সেটি আসলে তারা পান না। ফলে এখানে যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সও কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা আসলে নেই। ফলে তারা চান যে এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা সম্পন্ন যে স্বাস্থ্য কমপ্লেক্স সেটি আসলে থাক এবং যেন ভালো ডাক্তার থাকুক, যেন কোনো দুর্ঘটনা ঘটলে যেন প্রাথমিক যে চিকিৎসা সেটি যেন তারা এখানে নিতে পারে। এই বিষয়ে তারা বেশ কয়েকবার তারা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা জানিয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেই বিষয়ে তাদেরকে কোনো ধরনের আশ্বাস দেয়নি। তো সেক্ষেত্রে তারা বলছেন যে এখানে প্রচুর ছেলে মেয়ে যারা শহর থেকে আসা যাওয়া করে এবং এখানকার যে ছাত্রছাত্রী যে পরিমাণ আছে তো তাদের জন্য আসলে বাস দরকার আসলে বেশ কিছু, কিন্তু সেখানেও তারা আসলে ছাত্র বাস তারা পাননি। ফলে এখানে তারা 4টি অ্যাম্বুলেন্স 5টি বাসের জন্য যে দাবিগুলো জানিয়েছেন, সেই ক্ষেত্রে তার বিপরীতে একটি বাস এবং একটি অ্যাম্বুলেন্স আসলে খুবই অপ্রতুল। তারা বলছেন যে আসলে ছাত্র অনুপাতে এই বাস এবং অ্যাম্বুলেন্সের সংখ্যা আসলে খুব অপ্রতুল হওয়ায় তারা আসলে বারবার এখানে আন্দোলনের পথে যাচ্ছেন। ফলে এই যে নিরাপদ সড়কের যে বিষয়টি তারা বলছেন যে এখানে তাদের সাথে যে এলাকাবাসীও বলছেন যে এখানে প্রতিনিয়ত যে বাসগুলো চলে সেই বাসগুলোতে প্রতিনিয়ত আসলে দুর্ঘটনাগুলো হচ্ছে এবং এখানে কিন্তু যে শাহ আমানত এবং এবি ট্রাভেলসের কথা বলা হচ্ছে, তারা আসলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটানোর পরও কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না এবং যে গাড়িটি দুর্ঘটনা ঘটিয়েছে সেই গাড়িটিও কিন্তু ফিটনেস বিহীন গাড়ি এবং এক্ষেত্রে তারা বলছে যে এই ফিটনেসবিহীন গাড়ি এবং বেপরোয়া গতির যে গাড়িগুলো এই রোডে চলে, তো সেই বিষয়ে এখানকার যে বিআরটিএ বিআরটিএও কিন্তু এতদিন ধরে কোনো ধরনের কর্ণপাত করেনি। দুর্ঘটনা ঘটার পরে হয়তো বিআরটিএ কর্তৃপক্ষ এখন বলছে যে গাড়িটি ফিটনেস। জেলা প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই পদক্ষেপগুলো আসলে দেখতে না পেরেই এখন পর্যন্ত শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থীদের মুখ থেকে আমরা যেমনটা শুনছিলাম যে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে একটি লিখিত আবেদন চেয়েছিলেন বা লিখিতভাবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটির একটি নিশ্চয়তা চেয়েছিলেন। সেই জায়গাটাতেও আসলে তারা আস্থায় রাখতে পারেননি। তো এই জায়গা থেকে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য জেনেছিলেন কিনা, তারা আসলে কেন লিখিতভাবে আনুষ্ঠানিকভাবে কেন শিক্ষার্থীদের এই বিষয়গুলো অবহিত করতে চাচ্ছেন না? এখানে
ছাত্ররা যখন এই আন্দোলন করছিলেন এবং এই দাবিগুলো দিয়েছিলেন, তখন এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কাছে একটি মেইল পাঠিয়েছে। সেখানে যে প্রথম দিকে যে তাদের 9টি দাবি ছিল, সেই 9টি দাবি পূরণ করা হবে এই মর্মে তারা একটি মেইল পাঠিয়েছিল। কিন্তু এখানে যারা আন্দোলনরত ছাত্রছাত্রী রয়েছেন তারা বলছেন যে এই দাবিটি যে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে তাদের এই দাবি পূরণ করবে বলেছে, সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো ধরনের প্যাড ছিল না, শুধু একটি সাদা কাগজে এই লেখাগুলো এসছে। ফলে এই সাদা কাগজে লেখা এসছে, এই জন্য তারা আসলে বিশ্বাস করতে চায়নি যে আসলে বাস্তবিকে কিন্তু এই দাবিগুলো আসলে কর্তৃপক্ষ পূরণ করবে কিনা। তো সেই ক্ষেত্রে কিন্তু গতকালকে আমরা এখানে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এবং ভিসি দুজনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এটি যেহেতু তারা চেয়েছে, তো সেই জন্য তাদের কাছে বিষয়টি তাড়াতাড়ি পৌঁছানোর জন্য তারা একটি মেইল করেছেন। তারা যদি চায় যে একটি লোগোযুক্ত প্যাডের মধ্যে এই লেখাগুলো তাদেরকে দিতে হবে, আমরা সেটি দিতে রাজি, কিন্তু এখানে রেজিস্টারের সিগনেচার রয়েছে। তো সেই ক্ষেত্রে তারা বলছে যে এই দাবিগুলো তারা আসলে তাদেরও দাবি, তারাও আসলে মানতে চান, একটা নিরাপদ সড়ক চান, তারাও চান। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে যদি একটি বাস বা অ্যাম্বুলেন্স হয়, সেটি তো আসলে বিশ্ববিদ্যালয়ের সম্পদ, সেক্ষেত্রে তো তাদের আসলে দ্বিমত করার কোনো অবকাশ নেই। কিন্তু তারা বলছেন যে একটি এম্বার্গো রয়েছিল একদিন যে গাড়ি কেনার ক্ষেত্রে, তো সেই কারণে তারা দিন ধরে কোনো ধরনের বিশ্ববিদ্যালয়ে কোনো গাড়ি কেনার ক্ষেত্রে তারা আসলে সেটি করতে পারেনি। কিন্তু সম্প্রতি সেই বিষয়টি এম্বার্গো উঠে যাওয়ার পরে তারা এই বাস এবং অ্যাম্বুলেন্স কেনার ব্যাপারে তারা অর্থে যে ছাড় সেটি আসলে করতে পেরেছেন, এবং এই কারণে অ্যাম্বুলেন্স এবং তারা একটি বাস ক্রয়ের ব্যাপারে তারা বলেছেন যেটি আসলে কিছুদিনের মধ্যে হয়তো কাজ শুরু হবে। তো তারা অর্থাৎ একটা আস্থার সংকট রয়ে গেছে, যার কারণে শিক্ষার্থীরাও রাস্তা অবরোধ করে রেখেছেন এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। আপনি ঘটনার সঙ্গেই থাকুন, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। যুক্ত হয়েছিলেন চুয়েট থেকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে এতক্ষণ জানাচ্ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া। এবার দর্শক আমরা চলে যাচ্ছি সংকট সমগ্রের অন্যান্য প্রসঙ্গে। বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP এর 80তম অধিবেশনে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন সহ মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট দূর করতে আসিয়ান সদস্য দেশগুলোকেও জোরালো আহ্বান জানান তিনি। থাইল্যান্ড থেকে আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP বাংলাদেশ যেটি সদস্য 1973 সাল থেকে। ব্যাংককে সেই সংস্থারই 80তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 71 মুক্তিযুদ্ধের ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, ইসরায়েল, রুশ, ইউক্রেন আর মিয়ানমারের যুদ্ধ বন্ধ করতে উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের আহ্বান জানান। আমাদের অবশ্যই সব ধরনের আগ্রাসন এবং নৃশংসতার বিরুদ্ধে কথা বলতে হবে এবং যুদ্ধকে না বলতে হবে। বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের নিউ এজেন্ডা ফর পিসকে সমর্থন করে। মিয়ানমারে চলা অভ্যন্তরীণ সংকট এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন আর মিয়ানমার সমস্যার সমাধান করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো, বিশেষ করে আসিয়ানকে আমি আহ্বান জানাই মিয়ানমারে অভ্যন্তরীণ অস্থির পরিস্থিতি সমাধানে তারা যেন সক্রিয় ভূমিকা পালন করে। রোহিঙ্গারা যেন নিরাপদে ও সম্মানের সাথে মিয়ানমারে ফিরতে পারে তা নিশ্চিতেও আহ্বান জানাই। 20 মিনিটের বক্তব্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে অর্থনৈতিক জোনগুলোতে বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশের সাথে আমাদের চিরাচরিত ও উদ্ভাবনী সমাধান বিনিময় করতে পেরে আমরা খুশি। উন্নত ও উদীয়মান অর্থনীতির দেশগুলোকে আহ্বান জানাই কার্বন নিঃসরণের হার কমানোর লক্ষ্যমাত্রার সময়সীমা যেন ঠিক রাখে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে। থাইল্যান্ড ও মিয়ানমার দুটি দেশই জাতিসংঘের পাশাপাশি আসিয়ানেরও সদস্য। বর্তমানে বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করা মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট দ্রুত সমাধান করতে জাতিসংঘের পাশাপাশি আসিয়ানকেও আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌমিত্র মজুমদার, 71, ব্যাংকক, থাইল্যান্ড। তীব্র তাপদাহের কারণে সারা দেশে হিট অ্যালার্টের মেয়াদ আরও 3 দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে তৃতীয়বারের মতো বাড়ানো হলো হিট অ্যালার্টের সময়।
আবহাওয়াবিদরা জানান এই মাসে তাপদাহ কমার কোনো সম্ভাবনা নেই। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। এরপর হয়তো দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের জনজীবন। তাই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হবার এবং বেশি করে তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে চলমান আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে কয়েকদিনের মধ্যে স্কুল কলেজ খোলার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। এই তাপমাত্রার কথা তো বলা যায় না কিছু, আপ ডাউন করে। তবে 2 দিন আমাদের আছে ছুটি, বন্ধ আছে। সেই কারণে আমরা মনে করতেছি যে আমরা একটু দেখে তার পরবর্তী টাইমে আমরা এটা সিদ্ধান্ত নেব। আবহাওয়া অফিস আমাদের সচিবকে জানিয়েছে যে মানে এই তাপমাত্রাটা আরও বৃদ্ধি পেতে পারে। সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব যে দেখি কালকে কত তাপমাত্রা তো একদম স্থির থাকে না, ওঠানামা করে। তীব্র গরমের পাশাপাশি ওয়াসার পানির সংকটে দুর্বিষহ দিন পার করছেন রাজধানীর নন্দীবাড়ি, মাটি কাটা সহ বেশ কয়েকটি এলাকার মানুষ। ভুক্তভোগীদের দাবি, বছরের এই সময়ে বরাবরই পানির সংকট হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না, যে কারণে প্রতি গ্রীষ্মে দুর্ভোগ আরও বাড়ে। এবারও পানি সরবরাহ কমে যাওয়ায় দুর্ভোগের মুখে রয়েছেন তারা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বয়স্ক ও অসুস্থরা। এ নিয়ে ঢাকায় বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, গরমের সময় পানি সরবরাহ কমে গেলেও বিল দিতে হয় ভোক্তাদের। তার উপর যতটুকু পানি মেলে তাতে প্রচুর ময়লা ও দুর্গন্ধ থাকারও অভিযোগ করেন এলাকাবাসী। পানি কিনে খাইতে হয়, পানি অনেক কষ্ট করে আনতে হয়, বাসা বাড়ি পানি না থাকলে তো অনেক সমস্যা। ওনাদেরকে রিকোয়েস্ট করে নেই, আবার পাশের বাসা থেকে নেই, পাশের বাসায় হ্যাঁ বালতি দিয়ে নেই, কলস দিয়ে নেই, এই জায়গাতে সেই জায়গাতে জানানো হয়, হেলথ থেকে আনা। দেশের বেশিরভাগ জেলায় অব্যাহত রয়েছে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ, মারা যাচ্ছে পশু পাখি। প্রচণ্ড তাপদাহে বাগেরহাটের মোংলার রাস্তায় মানুষ আর গাড়ি চলাচল কমে গেছে। অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। বুধবার এখানকার তাপমাত্রা ছিল সারা দেশের মধ্যে সর্বোচ্চ 41.7 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনও এমন তাপমাত্রা থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগের মোংলা অফিস। এদিকে তীব্র তাপদাহে যশোরে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। নাভিশ্বাস উঠেছে শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবনে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। রাস্তায় অস্বাস্থ্যকর খাবার আর তৃষ্ণা নিবারণে অনিরাপদ পানি পান করে অনেকেই হচ্ছেন অসুস্থ। আজ সকাল 11টায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে যশোরের বিমানবন্দর আবহাওয়া অফিস। প্রায় 1 মাস ধরে 40 থেকে 42 ডিগ্রিতে ওঠানামা করছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। আজ দুপুর 12টায় এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয় 40 ডিগ্রি সেলসিয়াস, যা বেলা 3টা নাগাদ আরও বাড়তে থাকে। এরূপ আবহাওয়ার কারণে মানুষের মধ্যে ডায়রিয়া, নিউমোনিয়া বেড়ে গেছে। একই সঙ্গে অসুস্থ হয়ে মারা যাচ্ছে গৃহপালিত পশু পাখি, নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। জামালপুরে গত কয়েক দিনের টানা তাপদাহে জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছে না মানুষ। তবে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা তাদের নিস্তার নেই। প্রচণ্ড গরমেই কাজে যাচ্ছেন তারা। তীব্র তাপদাহের মাঝে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মেহেরপুর জেলার উপর দিয়েও বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে জীবিকার জন্য বাইরে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। তবে প্রচণ্ড গরমে টানা কাজ করতে না পারায় এর বিরূপ প্রভাব পড়ছে আয় রোজগারে। তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ ও বিশেষ মোনাজাত করেছেন মুসল্লিরা। রাজশাহীতে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায় করে মুসল্লিরা। বৃহস্পতিবার সকাল 9টায় শহীদ AHM কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম প্রাঙ্গণে এই বিশেষ নামাজ আদায় করা হয়। মুসল্লিরা বলেন, বৃষ্টি না হলে পরপর আরও 2 দিন ইস্তেসকার নামাজ আদায় করা হবে। টানা কয়েকদিনের তাপদাহ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য চাঁদপুরে ইস্তেসকার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 9:30টায় চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। আয়োজনে নামাজ ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এদিকে বরিশালেও বৃষ্টির জন্য দোয়া ও মোনাজাত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 9:30টায় নগরীর AK স্কুল মাঠে এই দোয়ার মোনাজাত করা হয়, যেখানে কয়েকশো মানুষ অংশ নেয়। তাপদাহ থেকে রক্ষার জন্য বৃষ্টির কামনা করে আল্লাহর কাছে মোনাজাত করেন মুসল্লিরা।
এদিকে কুষ্টিয়াতেও বৃষ্টির জন্য সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করা হয়। বৃহস্পতিবার সকাল ৮টায় কুষ্টিয়া সদর উপজেলায় এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩ শতাধিক মানুষ অংশ নেয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন বাসগ্রাম কামিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক মাওলানা আসমল হোসেন। একাত্তর টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারের পর কুষ্টিয়ার কুমারখালীতে সড়কের ৩৫০০-এর বেশি গাছ কাটার সরকারি সিদ্ধান্ত স্থগিত করেছে প্রশাসন। এলাকার লোকজন জানান, ১০ বছর আগে কুমারখালীর লাহিনীপাড়া থেকে সান্দিয়ারা পর্যন্ত জিকে খাল ঘেঁষে প্রায় ২০ কিলোমিটার পাকা রাস্তার পাশে নানান জাতের গাছ রোপণ করে বন বিভাগ। সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সমবায় সমিতির মাধ্যমে রোপণ করা এসব গাছের মালিক বন বিভাগ। চুক্তি অনুযায়ী এসব গাছ কাটার পর অর্ধেকের বেশি টাকা পাওয়ার কথা রয়েছে সমবায় সমিতির সদস্যদের। সে অনুযায়ী গত ৪ এপ্রিল রাস্তার পাশের ৩,০০০ গাছ কেটে ফেলার জন্য দরপত্র আহ্বান করে বন বিভাগ। কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এসব গাছ না কাটার দাবি করে এলাকার লোকজন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত করেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ। গাছ কাটা সম্পূর্ণরূপে বন্ধ হবে। যে গাছ রয়েছে এটা প্রয়োজনের তুলনায় এই ওয়েদার, যে উত্তপ্ত ওয়েদার, এটা ঠান্ডা করার একমাত্র পথ হলো বনায়ন। হ্যাঁ, এবং সেই পরিমাণ গাছ আমাদের নেই, সেহেতু গাছ কাটার প্রশ্নই ওঠে না, গাছ কাটা হবে না। উপজেলা নির্বাচনে যেন সহিংসতা না হয় তার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করার নির্দেশ দিয়েছেন তিনি। সকালে নির্বাচন কমিশনে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বলেন, সুষ্ঠুভাবে উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। এই নির্বাচন ব্যর্থ হলে ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা ক্ষুণ্ণ হবে বলেও মন্তব্য করেন। আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি জেলায় 4টি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটার নতুন ডাইমেনশনটা হচ্ছে জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় তারা সমন্বিতভাবে আইন শৃঙ্খলা বিষয়টা দেখতে পাবেন। ডিপ্লয়মেন্টটা সহজ হবে। নির্বাচনটা যাতে অবাধ হয়, যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন, এই বিষয়টার উপর আপনাদের দৃষ্টি রাখতে হবে। শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া নতুন 3 বিচারপতি। তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। নতুন 3 বিচারপতি হলেন মোহাম্মদ আব্দুল হাফিজ, মোহাম্মদ শাহিনুল ইসলাম এবং কাশেফা হোসেন। বৃহস্পতিবার সকাল 10:30 থেকে এ শপথ অনুষ্ঠান হয়। এর আগে বুধবার রাষ্ট্রপতির আদেশে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। বর্তমানে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি রয়েছেন। 3 জনের নিয়োগ পাওয়ার পর আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে 8-এ। ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশরাফুল হকের গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় গুরুতর অপরাধে লঘু মামলা হয়েছে বলে মনে করছে সচেতন নাগরিক সমাজ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা কথা বলেন। তারা বলেন, প্রীতির মৃত্যুর ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর মামলা দিয়ে অপরাধকে আড়াল করা হয়েছে। এই মামলাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় এনে ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন তারা বলেন, ওই বাসার 3 জন সহকারীর বয়স ছিল 7 থেকে 11 বছরের মধ্যে, যা শিশু শ্রম আইনের লঙ্ঘন। এছাড়া গৃহকর্মীদের রক্ষায় সারা দেশে মনিটরিং সেল গঠনের নির্দেশনা বাস্তবায়নেরও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এটা মানা যায় না। আমরা মনে করি যে সময় এসেছে যে আপনাদের মাধ্যমে সবাই আমরা মিলে সোচ্চার হই। প্রীতি উরাংয়ের আমরা অবশ্যই তার সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ তদন্ত সব কিছু তো চাবই। আর বিচার যেন হয়, কেন প্রত্যেক ব্যক্তির জীবনের একটা মূল্য আছে। উন্নয়নের নামে লুটপাট চালাতে সরকার গণবিরোধী প্রকল্প নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে এক কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। তীব্র গরমে খাবার পানি ও স্যালাইন বিতরণের এই কর্মসূচিতে রিজভী বলেন, সরকারের ব্যর্থতার কারণে খাদ্যপণ্য আমদানি করতে হচ্ছে। প্রতি সপ্তাহে নিত্যপণ্যের দাম বাড়ছে। গণবিরোধী নীতির কারণেই দেশের মানুষকে না খেয়ে থাকতে হচ্ছে। মানসিক ভারসাম্য হারিয়েই আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। ওবায়দুল কাদের এখন সন্ত্রাসীদের
সন্ত্রাসীদের মন্ত্রী, এখন গুন্ডাদের মন্ত্রী। তাই বিএনপির কর্মসূচি ঘোষণা হলে উনি পাল্টা কর্মসূচি দেন, কারণ ওদেরকে তো লুটপাট করে টিকতে হবে। ওই সমাজ কল্যাণ মন্ত্রীর শ্যালকরগত 15,000 কোটি টাকা ওই আপনার ফরিদপুরের ছাত্রলীগের নেতাদেরকে কোটি কোটি টাকার ব্যবস্থা করে দেবে। এই কারণেই এই ক্ষমতার সোনার হরিণ তারা ছাড়তে চান না। মানুষের জন্য কাজ করলে তার প্রতিদান পাওয়া যায় বলে নিজের উদাহরণ দিয়ে নতুন প্রজন্মকে জীবন গড়ার তাগিদ দিলেন স্বাস্থ্যমন্ত্রী শামীমুল সেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে গ্রাজুয়েট শিক্ষার্থীদের এই তাগিদ দেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই খাতে কাজ করলে সরাসরি মানুষের সুখে দুঃখে পাশে থাকা যায়। তাই যে শিক্ষা BUHS দিয়েছে তার নিজের জীবন ও দেশ গড়ার কাজে লাগানোর আহ্বান জানান তিনি। সমাবর্তনে 6 শতাধিক শিক্ষার্থীকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি দেওয়া হয়। সমাবর্তনে আরও বক্তব্য দেন ইউনিভার্সিটি কলেজে লন্ডনের গ্লোবাল হেলথ অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক অ্যান্থনি কস্ট্রেলো। আমি একজন সাধারণ চিকিৎসক ছিলাম। আমি গ্রাম থেকে উঠে এসে আমি এই জায়গায় আসছি। আমি মানুষের সেবা করে মানুষের কাছে কাজ লাগিয়ে, যেটা আমি আগেই বলেছি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আজকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছে, আমি আশা করি তোমাদের মধ্যে একজন এই দেশকে এমনভাবে সেবা করো যে তোমরা কেউ একজন এদেশের প্রধানমন্ত্রী হবে। বিদ্রোহী গোষ্ঠীর হামলায় বাংলাদেশে আশ্রয় নেওয়া 288 জন সেনা ও সীমান্তরক্ষীকে মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার BIWTA জেটি ঘাটে তাদের হস্তান্তর করা হয়। হস্তান্তরের সময় মিয়ানমারের 9 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বিজিবি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে নাক্ষংছড়ির বিজিবি স্কুল থেকে তাদের 10টি বাসে তাদের জেটি ঘাটে নেওয়া হয়। পরে ট্যাগবোটে নেওয়া হয় বাংলাদেশ মিয়ানমার জলসীমায়। সেখানে মিয়ানমার জলসীমায় থাকা জাহাজে তুলে দেওয়া হয় 288 জনকে। গেল 11 মার্চ কয়েক ধাপে নাক্ষংছড়ি ও টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে 288 জন।